এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে আসার পর রঞ্জনের বারবার মনে হতে থাকে তার স্ত্রী হয়তো অন্য কারো সাথে পরকীয়ায় জড়িত, আর সে তার বয়ফ্রেন্ডের সাথে মিলেই তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করছে। সে পুলিশকে এই ব্যাপারে জানালে পুলিশও এই নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তবে কি সত্যিই তার স্ত্রী এই সব কিছুর সাথে জড়িত, নাকি এখানে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখবো আজকের গল্প অপরিচিততে, যেখানে পরিচিতরাও অপরিচিত। আর এই গল্পের শেষে রয়েছে এমন একটি টুইস্ট যা আপনি ধারণাও করতে পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে এই রহস্যে ভরা গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটা ক্যাফের সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি, যে কিনা ভেতরে থাকা একটা মেয়ে আর একটা ছেলেকে একসাথে কথা বলতে দেখছিল। এরপরই দেখানো হয় সে রিয়া নামের একজনকে কল করতে থাকে। ভেতরে থাকা সেই মেয়েটা কল দেখে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় পাহাড়ের নিচ দিয়ে চলে যাওয়া একই রাস্তায় পুলিশের পেট্রোল টিম দাঁড়িয়ে আছে। সেখানে দুজন ছিল। তারা হঠাৎ করেই দেখতে পায় পাহাড়ের উপর থেকে একটা গাড়ি নিচে পড়ে যাচ্ছে। এটা দেখেই তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা একটা লোক কোনোভাবে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরই রাস্তার সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই পেছন থেকে আর একটা লোক চলে আসে। যে লোকটাকে আমরা কিনা ক্যাফের মধ্যে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখেছিলাম, সেই লোকটাকে পেছন থেকে একটা কাঠের টুকরা দিয়ে আঘাত করে। এরপর সে আবারও আঘাত করতে যাবে, কিন্তু তখনই পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে, যে কারণে সে সেখানে থাকা বাইক নিয়ে পালিয়ে যায়। পুলিশ গিয়ে দেখে লোকটা এখনো বেঁচে আছে, তাই তারা তখনই সেখানে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। এরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া সেখানে তারা লোকটার মানি ব্যাগে তার আইডি কার্ডও দেখতে পায়। তার নাম হলো রঞ্জন ঘোষাল। এবার দেখা যায় এই ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে যেহেতু রঞ্জনের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার মানে এটা হয়তো কোনো সাধারণ দুর্ঘটনা না। রঞ্জনের উপরে কোনো খুনি হয়তো আক্রমণ করার চেষ্টা করেছিল। তো এরপর আমরা একজন ইনভেস্টিগেশন অফিসারকে দেখতে পাই। তার নাম হলো অর্ণব। অর্ণব প্রথমেই রঞ্জনের অবস্থা কেমন সেটা জানার জন্য হসপিটালে চলে আসে। তার আগে জানিয়ে দেই এই পুরো ঘটনাটা আমেরিকার একটা শহরে হচ্ছিল, যেখানে রঞ্জন, অর্ণব এরা সবাই ইন্ডিয়ান ছিল। অর্ণব রঞ্জন যেই কেবিন রুমে ছিল সেখানে তখন পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে যে রঞ্জন এখনো পর্যন্ত অজ্ঞান অবস্থায় রয়েছে। ডাক্তারের কাছে তাই সে তার অবস্থার কথা জানতে চায়। ডাক্তার জানায় যে রঞ্জনের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এমন হতে পারে জ্ঞান ফিরে আসার পরে তার অনেক কিছুই মনে থাকবে না। তার হয়তো নিজের নামও মনে থাকবে না। এটা ধীরে ধীরে ফিরে আসতে পারে, তবে একটু সময় লাগবে। কিন্তু তার আরো সমস্যা হতে পারে, যেমন চোখে স্পষ্ট না দেখা, কথা বলতে গিয়ে আটকে যাওয়া, এরকম নানান সমস্যা হতে পারে। অর্ণব তখন রঞ্জনকে আর একবার দেখে সেখান থেকে চলে যায়। সেরপর সরাসরি চলে আসে ঘটনাস্থলে। পাহাড় থেকে পড়ে যাওয়া গাড়িটিকে সে ভালোভাবে ইনভেস্টিগেট করতে থাকে। সে গাড়ির মধ্যে কোনোই ব্লাড খুঁজে পায় না, কিন্তু সেখানে একটা সুটকেসের ভাঙা অংশ এবং একটা কানের দুল ছিল। তাছাড়া বাইকের টায়ারের প্রিন্টও সে দেখতে পায়। এমন মনে হচ্ছিল যে গাড়ির বাইরে এখানে আর একটা বাইক উপস্থিত ছিল। এই সব কিছু জানার পরে অর্ণব একটা লাইব্রেরিতে চলে যায়। এটা হলো রঞ্জন ঘোষালের লাইব্রেরি। সেখানে গিয়ে সে প্রথমে রিসেপশনিস্টের সাথে কথা বলে, আর বলে যে সে রঞ্জন ঘোষালের ব্যাপারে কিছু কথা বলতে চায়। রিসেপশনিস্ট তখন রঞ্জনের অ্যাসিস্ট্যান্ট কৃতিকাকে কল করে আর অর্ণবের সাথে দেখা করার জন্য বলে। কৃতিকা সেখানে আসলে আমরা দেখতে পাই কৃতিকা বিদেশি ছিল, কিন্তু সে ভালোভাবে বাংলা বলতে পারত। বাংলাটা সে ভালো মতোই রপ্ত করেছে। এটা দেখে অর্ণব তার কাছে জিজ্ঞেস করে যে সে এত ভালো বাংলা কিভাবে বলতে পারে। কৃতিকা জানায়, আসলে আমার মা বাঙালি, এর জন্যই আমি বাংলাটা বলতে পারি। এরপরই অর্ণব তার কাছে রঞ্জন কেমন ছিল সেটা জিজ্ঞেস করে। তার কোনো শত্রু ছিল কিনা এ ব্যাপারেও জিজ্ঞেস করে। তাছাড়া তার অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপারেও সে জানতে চায়। কৃতিকা জানায় রঞ্জন খুবই ভালো একটা লোক। সে কখনো কারো সাথে খারাপ আচরণ করতো না, আর তার মনে হয় না যে তার কোনো শত্রু থাকতে পারে। কিন্তু রঞ্জনের এই অবস্থা, তার ওয়াইফ রিয়া এখন কোথায়? অর্ণব তখন বলে রঞ্জনের ওয়াইফ আছে, এটা তো তারা জানতো না, তাকে এ ব্যাপারে কিচ্ছু জানানো হয়নি। কৃতিকা তখন জানায় রঞ্জনের 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, আর তারা বেশ হ্যাপিই ছিল। সেখান থেকে এ ব্যাপারে জেনে অর্ণব সোজা চলে আসে হসপিটালে। সেখানে এসেই দেখতে পায় রঞ্জনের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তার নাম ঠিকানা কোনো কিছুই তার মনে নেই। তাছাড়া রঞ্জন তার সাথে কথা বলতে আসলে সে তাকে ঘোলা ঘোলা দেখতে পায়। ঠিকমতো সে দেখতেই পাচ্ছিল না। রঞ্জন তখন তাকে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু তার তো এই ব্যাপারে কিছুই মনে নেই। তখন অর্ণব জিজ্ঞেস করে, আচ্ছা তার সাথে কি তখন তার ওয়াইফ উপস্থিত ছিল? তার ওয়াইফের নাম রিয়া ঘোষাল, তার কি তার কথা মনে পড়েছে? রঞ্জন বলে তার ওয়াইফের ব্যাপারেও তার কোনো কিছু মনে নেই। অর্ণব বলতে থাকে যে তার ওয়াইফের তখন তার সাথেই থাকার কথা, কারণ তারা গাড়ির মধ্যে
একটা কানের দুল খুঁজে পেয়েছে। তাছাড়া সেখানে আর একটা বাইক থাকার কথা এবং তার মাথায় কোনো কাঠের টুকরা দিয়ে আঘাত করার কথাও অর্ণব রঞ্জনকে জানায়। রঞ্জন যখন এই সবকিছু নিয়ে ভাবার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে তার মাথায় অনেক ব্যথা হতে শুরু করে। অর্ণব আর তাকে কোনো কিছু ভাবার জন্য জোর দেয় না, কারণ এতে সে অসুস্থ হয়ে যেতে পারে। তখনই আমরা দেখতে পাই অর্ণবের কাছে একটা কল আসে। হয়তো তার ওয়াইফ তাকে কল করেছিল। সে তাকে বলতে থাকে যে সে কেন তার সাথে দেখা করছে না। সে কি ভাবছে, যেভাবে দূরে থাকলে সে বিষয়টাকে ইগনোর করতে পারবে? তার কথা শুনে অর্ণব অনেক বেশি বিরক্ত হয়। এর জন্য তখনই সে কলটা কেটে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় অর্ণব সেখান থেকে চলে যাওয়ার পথে তার ইনভেস্টিগেশনের অ্যাসিস্ট্যান্ট ডেভিড তাকে কল করে আর তাকে রঞ্জনের কোনো কিছু না মনে পড়ার ব্যাপারেও জানিয়ে দেয়। তাছাড়া তার ওয়াইফের ব্যাপারেও সে জানিয়ে দেয়। তাকে তাড়াতাড়ি করে রিয়া ঘোষালকে খোঁজার জন্য বলতে থাকে। এরপর সে গাড়ি নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে যায়। ঠিক তখনই আমরা সেখানে সেই ছেলেটাকে দেখতে পাই যে কিনা রঞ্জনের মাথায় আঘাত করেছিল, আর সেই সেদিন ক্যাফেতে রিয়া ঘোষালের সাথে উপস্থিত ছিল। সে অর্ণবের গাড়ি সেখান থেকে চলে যেতে দেখে তাড়াতাড়ি তার বাইকের কাছে চলে আসে আর একটা ফ্যাক্টরিতে যায়। সেখানে এসেই সে তার বাইকটা লুকিয়ে কোন একজনকে কল করতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে আবারও অর্ণবকে দেখানো হয় সে তার ওয়াইফের সাথে গিয়ে দেখা করে। তাড়াতাড়ি আমরা জানতে পারি যে তার ওয়াইফ মূলত কিছুদিন ধরে ডিভোর্সের জন্য চেষ্টা করছে, আর এই জিনিসটা অর্ণব বেশ কিছুদিন ধরে ইগনোর করছিল। কিন্তু তার ওয়াইফ তাকে প্রেশার দিতে শুরু করে। তাছাড়া তাকে এটাও বলতে থাকে যে ডিভোর্সের পরে অর্ণবের সম্পত্তির 50% তাকে তার নামে করে দিতে হবে, আর তা না হলে তাকে $1.5 বিলিয়ন দিতে হবে। অর্ণব তখন তাকে বলে যে সে যদি এতগুলো টাকা নেয় তাহলে তো সে নিঃস্ব হয়ে যাবে, কিন্তু তার ওয়াইফ তার কোনো কথাই শুনতে চায় না। অর্ণব তখন তাকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই তার কাছে একটা কল আসে। সে তখন তার ওয়াইফকে জানায় সে পরে লয়ারের কাছে যাবে। কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় কৃতিকা হসপিটালে রঞ্জনের সাথে দেখা করতে আসে। সে রঞ্জনকে বলতে থাকে যে সে কি তাকে চিনতে পেরেছে। রঞ্জনের তার কথা একদমই মনে নেই। কৃতিকা তখন তাকে তার লাইব্রেরির কথা বলে আর সব জিনিসপত্র মনে করানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। তখনই আমরা দেখতে পাই সেখানে অর্ণব তাড়াতাড়ি করে চলে আসে। অর্ণব সেখানে এসে রঞ্জনকে বলতে থাকে যে তাদের কাছে একটা নতুন ইনফরমেশন এসেছে। তারা জানতে পেরেছে যে রঞ্জন এবং তার ওয়াইফ রিয়া ঘটনার আগের দিন রাতেই ঘটনাস্থল থেকে মাত্র 1-2 মাইল দূরে একটা রিসোর্টে থাকার জন্য গিয়েছিল, কিন্তু তার ওয়াইফের কোনোই হদিস পাওয়া যাচ্ছে না। রঞ্জন তখনও বলতে থাকে যে তার এখনো কিছুই মনে পড়ছে না। অর্ণব তাকে নিজের মাথার উপর একটু জোর দেওয়ার জন্য বলতে থাকে যত দেরি হবে ততই হয়তো তার ওয়াইফকে এবং তার খুন করতে আসা লোককে খুঁজে পেতে কষ্ট হবে, এই জন্য। তো এরপর সেখানে ডাক্তার আসে আর বলতে থাকে যে রঞ্জন এখন একদম সুস্থ, তাকে কালকেই রিলিজ দেওয়া হবে। এই ব্যাপারে জানার পরেই অর্ণব সেখান থেকে কৃতিকাকে নিয়ে বেরিয়ে আসে। এরপরই সে কৃতিকাকে বলতে থাকে যে তাকে তার সাথে একটা জায়গায় যেতে হবে, তাছাড়া তার সাথে তার কিছু কথাও বলার আছে। কৃতিকা তখন তাকে কোঅপারেট করতে রাজি হয়ে যায় আর তারা দুজন মিলে এরপর কোথাও একটা কথা বলার জন্য চলে যায়। এদিকে দেখানো হয় ঘটনাস্থলে যখন ইনভেস্টিগেশন চলছিল তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে সেই বাইকওয়ালা ছেলেটা সব দেখছিল। এরপর আমাদের আবারও রঞ্জনকে দেখানো হয় সে রাতে ঘুমিয়েছিল। তখনই তার কিছু কিছু কথা মনে পড়তে থাকে। সে বাইকে করে একটা ছেলেকে তার গাড়ি ফলো করতে দেখতে পায়। তাছাড়া সে মনে করতে পারে যে সেই দিন রাতে তার সাথে আর একজন উপস্থিত ছিল, কিন্তু সে তার ওয়াইফ কিনা এটা সে জানে না। তাদের হয়তো কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছিল। তো পরবর্তী দিন যখন অর্ণব তাকে হসপিটাল থেকে রিসিভ করার জন্য আসে তখন সে তাকে তার এসব কথা মনে করার ব্যাপারে জানিয়ে দেয়। সবটা শুনে অর্ণব বলতে থাকে যে যেহেতু তাদের রিসোর্ট দুর্ঘটনার স্থল থেকে বেশি দূরে ছিল না, তাছাড়া সে তার সাথে আরেকজন মহিলা থাকার কথাও মনে করতে পেরেছে। তার মানে তার সাথে হয়তো তার ওয়াইফই উপস্থিত ছিল, কিন্তু সে গেল কোথায়? তো এই কথা বলতে বলতেই অর্ণব রঞ্জনকে নিয়ে সেই রিসোর্টে চলে আসে। যে রিসোর্টে রঞ্জন রিয়ার সাথে থাকার জন্য এসেছিল। সেখানে গেলে রিসোর্টের ওনারের কাছ থেকে তারা রঞ্জন এবং রিয়া যে রুমে ছিল সেই রুমের চাবি নিয়ে নেয়। সেখানে যেতে যেতেই রঞ্জন তার মাথায় আবারও ব্যথা অনুভব করে আর তখনই তার মনে পড়ে যে কিভাবে সেদিন রাতে একটা ছেলে তাকে পেছন থেকে আঘাত করেছিল। এরপরই সে রুমে গিয়ে মাথা ব্যথার জন্য চুপচাপ বসে থাকে। এদিকে অর্ণব সেখানে রঞ্জনের জামা কাপড়ের ব্যাগ পেলেও তার ওয়াইফ অর্থাৎ রিয়ার ব্যাগ বা সুটকেস এমন কিছুই পায় না। তখনই তার মনে পড়ে যায় তারা ঘটনাস্থল থেকে একটা সুটকেসের ভাঙা অংশ পেয়েছিল। তাহলে এমন হতে পারে যে রিয়া ব্যাগ নিয়ে গাড়ির মধ্যে উপস্থিত ছিল। এটা মনে করার সাথে সাথে সে তাড়াতাড়ি করে রঞ্জনকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। আর তখনই আমরা সেখানে আবারও সেই বাইকওয়ালা ছেলেটাকে দেখতে পাই। সে তো সর্বক্ষণ তাদের উপর নজর রাখছিল। এরপর দেখানো হয় অর্ণব রঞ্জনকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তখনই অর্ণবের কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে। তার অ্যাসিস্ট্যান্ট ডেভিড তাকে জানায় যে তারা রিয়ার পরিবার সম্পর্কে কিছু খবর পেয়েছে। তার বাবা ইন্ডিয়ান, সে ইন্ডিয়াতেই থাকে। তার নাম হলো শুভঙ্কর। তাকে তারা রিয়ার মিসিং হওয়ার ব্যাপারেও জানিয়ে দিয়েছে।
দিয়েছে আর সে অলরেডি ইন্ডিয়া থেকে আমেরিকা আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। তাছাড়া ডেভিড অর্ণবকে একটা ক্যাফের কথাও বলে। সে জানায় যে লাস্টবার রঞ্জনের ফোন নাম্বার এই ক্যাফেতে ট্র্যাক করা হয়েছিল, অর্থাৎ দুর্ঘটনার আগে রঞ্জন এই ক্যাফেতে গিয়েছিল। এটা জানার পরে অর্ণব রঞ্জনকে বলতে থাকে যে সে তাকে এখন আর একটা জায়গায় নিয়ে যাবে, হয়তো সেখানে গেলে তার আরো কিছু কথা মনে পড়ে যাবে। তারা তখন ক্যাফের সামনে চলে আসে, কিন্তু রঞ্জন তো এই ক্যাফেটাও চিনতে পারে না। তারা ভেতরে গিয়ে রিসেপশনিস্টের সাথে দেখা করে। অর্ণব তখন তাকে তার পরিচয় দিয়ে বলতে থাকে যে এই রঞ্জন এখানে হয়তো তার ওয়াইফের সাথে এসেছিল, তার কি এদের ব্যাপারে কোনো কথা মনে আছে? লোকটি তখন বলতে থাকে যে প্রতিদিন তো অনেক মানুষ এখানে আসে, সবার চেহারা কি আর মনে রাখা সম্ভব না, কিন্তু তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তারা চাইলে সেটা দেখতে পারে। অর্ণব তখন তাকে বলে যে ঠিক আছে, তাহলে সে যেন 4-5 দিনের সিসিটিভি ফুটেজ একটা পেন ড্রাইভে করে রেডি রাখে, সে কাল এসে নিয়ে যাবে। এরপরই তারা সেখান থেকে বেরিয়ে আসে। তখন রঞ্জন বলতে থাকে যে তার এই হোটেলের বাইরেটা মনে আছে, কিন্তু আর কিছুই মনে পড়ছে না। তাছাড়া রঞ্জন বলে সে যদি ধারণা করে যে তার সাথে গাড়ির মধ্যে যে মহিলা ছিল সে তার ওয়াইফ, তাহলে সে গাড়ি থেকে উধাও কিভাবে হয়ে গেল, তার তো সেখানেই থাকার কথা ছিল। তাছাড়া অর্ণব আরো বলতে থাকে যে তার ওয়াইফ যদি অন্য কোথাও হারিয়ে গিয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই নিউজে বা নিউজ পেপারে রঞ্জনের ব্যাপারে জানতে পেরেছে, তাহলে সে এখনো কেন তাদের সাথে কন্ট্যাক্ট করলো না? রঞ্জন তখন এসব শুনে বলে যে হয়তো এমন হতে পারে যে লোকটা তার উপর অ্যাটাক করেছিল সেই তার ওয়াইফকে কোথাও একটা হস্টেজ বানিয়ে রেখেছে। অর্ণব তখন এই কথা শুনে জানায় তাহলে তাদেরকে প্রথমেই সেই বাইকওয়ালা ছেলেটিকে খুঁজতে হবে। তো এসব নিয়েই তারা কথা বলছিল। তখনই অর্ণবের কাছে পুলিশ স্টেশন থেকে আরেকটা কল আসে। এই কলটা পেয়ে অর্ণব তখন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সে রঞ্জনকে বলতে থাকে যে তাদেরকে এখনই পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ সেখানে রঞ্জনের ওয়াইফ রিয়া চলে এসেছে। এই কথা শুনে তখন রঞ্জনও অনেক খুশি হয়ে যায়। তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসে। সেখানেই রিয়া বসে তাদের জন্য অপেক্ষা করছিল। রঞ্জনকে দেখতে পেয়ে রিয়া দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। এরপরই কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে সুস্থ আছে, তো সে তাকে নিয়ে অনেক চিন্তা করেছে, তার একদমই সেদিন রাতে তার সাথে ঝগড়া করা উচিত হয়নি। রঞ্জন তখন রিয়াকে একদমই চিনতে পারছিল না, তাই সে তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। রিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে রঞ্জন এমন আচরণ কেন করছে। অর্ণব তখন রিয়াকে বলতে থাকে যে সে তাকে এই বিষয়ে সবকিছু বুঝিয়ে বলবে, কিন্তু তার আগে সে যেন তাকে জানায় যে দুর্ঘটনার রাতে কি কি হয়েছিল। রিয়া তখন বলতে থাকে যে তারা তাদের রিসোর্টে ছিল। তখনই রঞ্জনের সাথে তার একটা বিষয় নিয়ে ঝগড়া হতে থাকে। রঞ্জন অরণ্য নামের একটা ছেলেকে নিয়ে তার সাথে ঝগড়া করেছিল। বারবার তার কাছে একটাই জিনিস জিজ্ঞেস করছিল যে অরণ্যকে, তার সাথে তার কি সম্পর্ক। এই কথা শুনে অর্ণব রিয়ার কাছে জিজ্ঞেস করে তাই তো, এই অরণ্যটাকে? রিয়া জানায় সে অরণ্য নামের কাউকে চেনে না, কিন্তু রঞ্জন তাকে এভাবে নামটা নিয়ে জিজ্ঞেস করতো কেন সেটা সে জানে না। রঞ্জনকে জিজ্ঞাসা করা হলে সে বলতে থাকে যে অরণ্যকে তা তো সেও জানে না। রিয়া তখন রঞ্জনের কোনো কথাই বুঝতে পারছিল না। অর্ণব তখন তাকে বলে তার পার্শিয়াল মেমোরি লস হয়েছে। রিয়া তখন এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। অর্ণব তাকে জানায় তার গাড়ি সেদিন রাতে অ্যাক্সিডেন্ট করেছিল। এরপর যখন সে গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে রাস্তার কাছে আসে তখন একটা ছেলে তার মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। হয়তো ছেলেটা তাকে মারার চেষ্টা করছিল। তখন থেকেই রঞ্জনের অনেক কথা মনে পড়ছে না। এই ব্যাপারে কি রিয়া কিছু জানে? রিয়া তখন এসব শুনে বলে যে তারা গাড়িতে বসেও অনেক ঝগড়া করছিল। তখন হঠাৎ করেই গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়ে সেটা খাদে পড়ে যায়। রিয়া তখন গাড়ির মধ্যে থেকে কোনোভাবে বেরিয়ে আসে, কিন্তু সেখানে সে কোথাও রঞ্জনকে খুঁজে পাচ্ছিল না। তাকে সে রাতের অন্ধকারে এই সব জায়গায় খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও পায়নি। সে তখন তার সুটকেস নিয়ে সেই রাস্তা দিয়েই চলতে শুরু করে আর হাঁটতে হাঁটতেই সেখানকার একটা চার্চ খুঁজে পায় আর সেখানেই কয়দিন ধরে আশ্রয় নেয়, কারণ তার কাছে তো তেমন কোনো টাকা পয়সাও ছিল না যে সে এখানে চলে আসবে। তো সে যখন একটু সুস্থ হলো তখন ফাদার তাকে পুলিশ স্টেশন পর্যন্ত এগিয়ে দিল। এসব শুনে এরপর অর্ণব বলতে থাকে যে তাদের দুজনেরই শরীরের অবস্থা বেশি ভালো না, তাই তারা যেন এখন বাসায় গিয়ে রেস্ট করে। রিয়া তখন পুলিশ অফিসারের কাছ থেকে তাদের বাসার চাবিটা নিয়ে নেয়। এরপর রঞ্জনকে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রঞ্জন এখনো তার কথা বা তার বাসা কোথায় এসবের কোনো কিছুই মনে করতে পারছিল না। এরপরই দেখানো হয় অর্ণবের কাছে আবারও তার ওয়াইফের কল আসে এবং সে তাকে বলতে থাকে যে তার কাছে উকিলের সাথে দেখা করার জন্য 7 দিন সময় রয়েছে। এর মধ্যে এসে
যদি সে দেখা না করে তাহলে সে তার মতো করেই অ্যাকশন নিয়ে নিবে। অর্ণব তখন খুবই বিরক্ত হয়ে তার কলটাই কেটে দেয়। এরপরে সে তার অ্যাসিস্ট্যান্ট ডেভিডকে বলতে থাকে সে যেন কখনো তার ওয়াইফকে বিশ্বাস না করে, মানে অর্ণব তার ওয়াইফকে নিয়ে অনেক জ্বালাতনের মধ্যে রয়েছে, তাই সে তাকে এই কথা বলতে থাকে। এদিকে আমাদেরকে দেখানো হয় রিয়া রঞ্জনকে নিয়ে তাদের বাসায় চলে আসে। সেখানে এনে রিয়া রঞ্জনকে সবকিছু মনে করানোর চেষ্টা করে, সবগুলো রুম ঘুরে ঘুরে দেখায়, তাও রঞ্জনের কিছুই মনে পড়ছিল না। এরপরে রিয়া তাকে তাদের বেডরুমে নিয়ে যায় আর রঞ্জনকে ধরে বলতে থাকে যে সে 1 মাস আগে তাকে এই রুমে নিয়ে এসেছিল আর প্রথম রাতেই সে তাকে খুব সুন্দর একটা ফুলের তোড়া উপহার দিয়েছিল। সে বলেছিল যে এই ফুলটা হলো তার সবচেয়ে পছন্দের ফুল। রঞ্জনের তো এ ব্যাপারে কিছুই মনে নেই। তার মাথা তখন ব্যথা করতে শুরু করে কারণ সে মাথায় প্রেসার দিচ্ছিল। রিয়া তখন ঠিক করে যে সে তাকে আর কোনো প্রেসার দিবে না, তাই সে রঞ্জনকে ফ্রেশ হয়ে নিতে বলে আর নিজে বেডরুমের ওয়াশরুমে চলে যায়। তখন রঞ্জনের কিছু কথা মনে পড়তে থাকে। সেই ক্যাফের কথা মনে করে যেখানে কিনা সে ক্যাফের বাইরে দাঁড়িয়েছিল আর ভেতরে সে রিয়াকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছে। তখনই সে রিয়াকে কল করেছিল আর রিয়া তার কল পেয়েই বেরিয়ে এসেছিল। তো এসব কথাই রঞ্জন মনে করতে থাকে। এরপরে রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে রঞ্জন তার কাছে জিজ্ঞেস করে যে তার ফোনটা কোথায়, এ ব্যাপারে কি সে জানে। রিয়া জানায় হয়তো এটা পুলিশের কাছে রয়েছে। সে আরো বলতে থাকে যে তার মাত্রই মনে পড়লো ওই ক্যাফের মধ্যে রিয়া আর একটা ছেলের সাথে ছিল, সেই ছেলেটাকে। রিয়া তখন বলে যে সে সব কি বলছে, তারা তো কোনো ক্যাফেতেই যায়নি, তারা প্রথমে লেট নাইট ড্রাইভিং এর জন্য যাবে বলে ঠিক করেছিল, কিন্তু তারপরই গাড়িতে করে তারা ঝগড়া করতে শুরু করে। তারপর গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে গাড়িটা খাদের মধ্যে পড়ে যায়। সে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে রঞ্জন সেখানে নেই। রঞ্জন তো এসব শুনে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। রিয়া তখন তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সে তাকে এভাবে দেখতে পারছে না। রঞ্জন তখন একটু অদ্ভুত অনুভব করে, তাই সে তাকে সরিয়ে দেয়। যেহেতু সে এখনো মনে করতে পারছে না যে এটাই তার ওয়াইফ, তাই তার এমন জড়িয়ে ধরাটা তার কাছে অদ্ভুত লাগে। রিয়াও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তখন রঞ্জনকে বলে যে তার উপরে বেশি প্রেসার দেওয়া ঠিক হবে না, ডাক্তারও এটা করতে মানা করেছে। তাই সে রঞ্জনকে আর কোনো প্রশ্ন না করে ফ্রেশ হতে যাওয়ার জন্য বলতে থাকে। রঞ্জন তখন বেডরুমে থাকা ওয়াশরুমে যেতে নিলে রিয়া তাকে বলে যে সে তো এই ওয়াশরুমে যায় না, তার ওয়াশরুম বাইরে। রঞ্জন তখন তার কথা মতো সেই ওয়াশরুমে চলে যায়, কিন্তু ফ্রেশ হওয়ার সময় রঞ্জনের আর একটা ব্যাপারে খটকা লাগে। এইমাত্র রিয়া তাকে বলল যে ডাক্তার তাকে বলেছে তার উপর প্রেসার না দিতে, কিন্তু রিয়া ডাক্তারের সাথে তো একবারও দেখা করেনি। তাছাড়া এই ব্যাপারে অর্ণবও তাকে কিচ্ছু জানায়নি, তাহলে রিয়া এই ব্যাপারে কিভাবে জানলো? তাই সে তখন চুপি চুপি ওয়াশরুম থেকে বের হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ায় আর সেখানেই সে শুনতে পায় রিয়া কোনো একজনের সাথে কলে কথা বলছে। সে বলতে থাকে যে রঞ্জন কোনো কিছুই সন্দেহ করেনি, তার এখন কোনো কথাই মনে নেই। সে আরো বলতে থাকে যে রঞ্জনের লাইফ ইন্স্যুরেন্স $2 বিলিয়ন। এই টাকাটা পাওয়ার জন্য তাদেরকে 2-1 দিনের মধ্যেই রঞ্জনকে সরানোর ব্যবস্থা করতে হবে। এই কথা চুপি চুপি শুনে নেওয়ার পরেই রঞ্জন এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। পরবর্তী দিন সকালে আমাদেরকে অর্ণবকে দেখানো হয় সে তার ওয়াইফের সাথে মিলে উকিলের সাথে দেখা করতে যায়। সেখানে তার ওয়াইফ তার কাছে ডিভোর্সের সেটেলমেন্টের জন্য $1.5 বিলিয়ন দেওয়ার জন্য বলতে থাকে আর তাকে একদমই সময় দিতে চাচ্ছিল না। সে আরো বলতে থাকে যে অর্ণবের গার্লফ্রেন্ড আছে, এটা যদি সে স্বীকার করে তাহলে সে তাকে আরো 15 দিন সময় দিবে। অর্ণব তখন তাকে বলতে থাকে যে এটা কেমন ব্ল্যাকমেইলিং, তার কোনো গার্লফ্রেন্ড নেই। সে কথা বলতেই থাকে এটা নিয়ে। তখনই আমরা দেখতে পাই রঞ্জন তার বাসা থেকে বেরিয়ে একটা ফোন বুথ থেকে অর্ণবকে কল করে আর বলতে থাকে যে সে যেন এখনই তার সাথে দেখা করে, তার লাইফ ঝুঁকিতে রয়েছে। তার ওয়াইফ রিয়া তার লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য তাকে মারার চেষ্টা করছে। এই কথা শুনে অর্ণব অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে ঠিক আছে, সে যেন চিন্তা না করে, সে এক্ষুনি তার সাথে দেখা করার চেষ্টা করছে। কথা বলা শেষেই রঞ্জন সেখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। আমরা দেখতে পাই তখন সেই বাইকওয়ালা ছেলেটা তাকে ফলো করছিল। সেখান থেকে রঞ্জন একটা কনভিনিয়েন্স স্টোরে যায়। আমরা দেখি ছেলেটা কোনো একজনকে তখন কল করে রঞ্জন কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই সব কিছু জানাতে থাকে। সেখান থেকে রঞ্জন বের হলেও ছেলেটা তাকে ফলো করতে থাকে। এদিকে আমাদেরকে অর্ণবকে দেখানো হয় সে আবারও রঞ্জনের লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সে কৃতিকার সাথে দেখাও করে আর বলতে থাকে যে তারা রিয়াকে পেয়ে গেছে। সে কোনোভাবে গাড়ির মধ্য থেকে বের হতে সক্ষম হয়েছিল। এরপরে অর্ণব বলতে থাকে যে কৃতিকা কি একবারও রিয়ার সাথে আগে দেখা করেছিল। কৃতিকা তখন বলে যে হ্যাঁ, 1 মাস আগে তাদের বিয়ে হয়, তারপরেই রঞ্জন তাকে রিয়ার সাথে একবার দেখা করিয়েছিল। অর্ণব এ কথা শুনে বলতে থাকে যে রঞ্জন রিয়ার ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারছে না, তার চেহারাও তার মনে নেই। তাই যেহেতু রঞ্জন ছাড়া কৃতিকা রিয়াকে দেখতে পেয়েছিল, তাই এখন তাকে রিয়াকে আইডেন্টিফাই করতে হবে, না হলে আসলে তারাও অনেক বেশি কনফিউশনে রয়েছে। সে যখন তাকে বলবে তখনই যেন সে চলে আসে।
কৃতিকাও তখন এটা করতে রাজি হয়ে যায়। সে তাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করতে চাইছে। এরপরে আমাদেরকে রঞ্জনকে দেখানো হয়। সে বাসায় এসে রিয়ার কাছে যায় আর বলতে থাকে যে তার সার্টিফিকেট, তাছাড়া ইন্স্যুরেন্সের ফাইল, এগুলো সব কোথায় রাখা আছে। রিয়া নিশ্চয়ই জানে এগুলো কোথায় আছে। রিয়া তখন তাকে বেডরুমে নিয়ে যায় আর একটা ড্রয়ার থেকে এই সব গুরুত্বপূর্ণ কাগজগুলো বের করে রঞ্জনকে দেয়। এরপর সে আবারও রান্নাঘরে যেতে নেয়। তখনই রঞ্জন তাকে বলতে থাকে যে তাহলে ওই ছেলেটা কে ছিল যে কিনা তার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। রিয়া তখন তাকে বলে যে হয়তো তার উপরে এমন কেউ আক্রমণ করেনি, সে সবকিছু হয়তো ধারণাই করছে, কারণ তার এরকম উল্টোপাল্টা জিনিস ধারণা করা স্বভাব রয়েছে, আগে থেকেই সে এমন করে। তাছাড়া তার হয়তো গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে মাথায়ও আঘাত লেগেছে। গাড়িটা তো রিয়া চালাচ্ছিল, তাই সে জানে অ্যাক্সিডেন্টটা খুব ভয়ঙ্কর হয়েছিল। এই কথা শুনে তখন রঞ্জন বলতে থাকে যে রিয়া কেন গাড়ি চালাবে, গাড়ি তো সেদিন রঞ্জন নিজে চালাচ্ছিল, তার তো চালানোর কথা নয়, তার তো এসব মাথায় আসছে না। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তীতে। আমরা দেখি সেখানে অর্ণব এসেছে। তাকে রিয়া একদম 100% সিওরিটি দিয়ে জানায় যে সেদিন রাতে গাড়িটা রিয়াই চালাচ্ছিল, রঞ্জন নয়। কিন্তু রঞ্জন বলতে থাকে যে না, রিয়া মিথ্যা কথা বলছে। সে স্পষ্ট মনে করতে পারছে যে সেই গাড়িটা চালাচ্ছিল। সব মনে করতে না পারলেও কিছু কিছু জিনিস তার স্পষ্ট মনে আছে। তাছাড়া রঞ্জন আরো বলতে থাকে যে তার তো মনে হয় রিয়ার তার উপর আক্রমণ করা ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক রয়েছে, তাই সে যেন তাড়াতাড়ি করে কোনোভাবে ওই ছেলেটাকে খুঁজে বের করে, তাহলেই অনেক কিছু জানতে পারা যাবে। কিন্তু রিয়া বলতে থাকে যে সে কেন মিথ্যা কথা বলবে, যদি তার কোনো মিথ্যা বলার কারণই থাকতো তাহলে কি সে এভাবে ফিরে আসতো নাকি? কখনোই আসতো না, সে তো আরো পালিয়ে বেড়াতো। রঞ্জন তো তখন তার সাথে তর্ক করতে শুরু করে দেয়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। রিয়া তখন অর্ণবকে বলতে থাকে যে সে যেন তাকে একটু বুঝিয়ে বলে। তার এমন সন্দেহ রিয়ার আর ভালো লাগছে না, সে এসব আর নিতে পারছে না। এই বলে সে তাদের জন্য চা বানাতে চলে যায়। এদিকে রঞ্জন এই সুযোগে অর্ণবকে বলতে থাকে যে তার নামে $2 মিলিয়ন লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, আর এর জন্যই রিয়া হয়তো সেই বাইকওয়ালা ছেলেটির সাথে মিলে তাকে মারার চেষ্টা করেছিল। তাছাড়া সে আগের দিন রাতে একজনকে কল করে তার ইন্স্যুরেন্সের ব্যাপারেও জানাচ্ছিল। এই সব কথা শুনে অর্ণব তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। কে সত্যি বলছে কে মিথ্যা তার তো মাথাতেই খেলছে না। তাই সে সরাসরি রিয়ার কাছে যায় আর তার কাছে জিজ্ঞেস করে সে কি আগের দিন কারো সাথে রঞ্জনের লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা শেয়ার করেছে। রিয়া তখন বলে সে তার বাবাকে কল করেছিল আর বাবার সাথে কথা বলছিল। তাকে তো রঞ্জনের সেফটির জন্য কাউকে ব্যাপারে জানিয়ে রাখতেই হতো, তাই না? তাই সে জানিয়েছে। অর্ণব তখন আর কোনো কথা না বাড়িয়ে রঞ্জনকে নিয়ে আবারও সামনে চলে আসে আর বলতে থাকে যে রিয়া আসলেই আগের দিন রাতে তার বাবাকে কল করেছিল নাকি না এটা সে বের করবে। আর যদি সে অন্য কাউকে কল করে থাকে তাহলে এই অ্যাক্সিডেন্টের পেছনে এবং রঞ্জনকে মেরে ফেলার চেষ্টা করার পেছনে রিয়াও জড়িত থাকতে পারে। তো সে তখন রঞ্জনকে তার ফোনটা ফেরত দেয় আর সেখান থেকে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে রঞ্জনকে বলে তার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে সে যেন তাকে কল করে। এরপরই দেখানো হয় অর্ণব সেই ক্যাফেতে আবারও চলে যায়। সেখান থেকে সেই দিনের সিসিটিভি ফুটেজ সে পেন ড্রাইভে করে নিয়ে নেয়। এরপর যখন সে ফুটেজগুলো দেখতে পায় তখন সে দেখে রিয়া তো আসলেই একটা ছেলের সাথে রয়েছে। আর সে দেখে তখন রিয়ার কাছে একটা কল আসার কারণে সে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে যায়। ছেলেটাও তখন তার পেছন পেছন গিয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন রঞ্জনকে দেখানো হয় সে ঘুম থেকে উঠেই কিচেনের দিকে যায়। তখনই সে লক্ষ্য করে যে রিয়া চা বানাচ্ছে আর সেখানে সে ডট ডট দেওয়া একটা কাপের চায়ের মধ্যে কিছু একটা মিশিয়েও দিচ্ছে। এটা দেখার সাথে সাথে সে সেখান থেকে লুকিয়ে পড়ে। আর তখনই কলিং বেল বাজলে সে দ্রুত দরজা খুলতে চলে যায়। দেখা যায় কৃতিকা তার সাথে দেখা করতে এসেছে। সেখানে কৃতিকার সাথে রিয়ারও দেখা হয়ে যায়। রিয়াকে দেখেই তো কৃতিকা সাথে সাথে চিনতে পারে। রিয়া তখন তাকে বসতে বলে আর সেই দুটো চা তাদের জন্য রেখে যায়। রিয়া তখন কথা বলতে বলতে ওই ডট ডট দেওয়া কাপের চা খেতে থাকে। রঞ্জন এটা দেখেও তখন তাকে কিছুই বলে না। সে লক্ষ্য করতে থাকে যে এই চা খাওয়ার জন্য কৃতিকার কোনো ক্ষতি হয় নাকি না। ঠিক তখনই সে লক্ষ্য করে হঠাৎ করে কৃতিকার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর মুহূর্তের মধ্যেই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে তো রঞ্জন শিওর হয়ে যায় যে রিয়া তাকে মারার চেষ্টা করছে, তাই সে এখানে কোনো কিছু একটা মিশিয়ে দিয়েছে, বিষাক্ত কিছু। এটা দেখে সে তখনই বাসা থেকে দ্রুত বেরিয়ে যায় আর সাথে সাথে অর্ণবকে কল করতে থাকে আর তাকে এই ব্যাপারে সবটা জানাতে থাকে। তার তো অনেক বেশি চিন্তা হচ্ছিল। অর্ণব তখন বলতে থাকে যে সে কি এই ব্যাপারে শিওর,
কারণ সে জানতে পেরেছে যে সেদিন রাতে রিয়া আসলেই তার বাবাকে কল করেছিল। কিন্তু রঞ্জন তখন অনেক বেশি প্যানিক করতে থাকে আর বলে যে সে নিজে রিয়াকে তার চায়ের কাপে বিষ মেশাতে দেখেছে আর কৃতিকা তার চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তাই সে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে, নাহলে তার প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। অর্ণব তখন এই কথা শুনে দ্রুত তার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে তখন সেই বাইকওয়ালা ছেলেটা রঞ্জনের পাশ দিয়ে যায়। তাকে দেখে রঞ্জনের সেই ক্যাফের কথা মনে পড়ে যায়। সেখানে সে রিয়ার সাথে এই ছেলেটাকে দেখতে পেয়েছিল, তাই সে সাথে সাথে তাকে ফলো করতে শুরু করে। কিন্তু ছেলেটা সেখান থেকে কোনো মতে পালায়, সে আর তাকে ধরতে পারে না। সেই সময়ে অর্ণব সেখানে চলে আসে। রঞ্জন তাকে দেখার সাথে সাথে তাকে ওই ছেলেটার ব্যাপারে জানায়, কিন্তু তারা কোনোভাবেই ওই ছেলেটাকে ধরতে পারে না। এরপরে তারা চলে আসে বাড়ির ভেতরে, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে তারা দুজনেই অবাক হয়। তারা দেখে কৃতিকা তো একদমই সুস্থ আর স্বাভাবিকভাবে সেখানে বসে আছে আর রিয়ার সাথে জমি আড্ডা দিচ্ছে। এসব দেখে তো রঞ্জন খুবই অবাক হয়। এখানে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে নিজেই তো দেখে গিয়েছিল কৃতিকা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তাই সে অর্ণবকে বলতে থাকে যে কৃতিকাও এদের সাথে মিলে রয়েছে, কারণ সে নিজে তাকে মরে যেতে দেখেছে। তাছাড়া এই কাপের মধ্যে বিষ মেশানো আছে। কিন্তু তখনই রিয়া তার হাত থেকে কাপ নিয়ে সবটুকু চা খেয়ে ফেলে আর তাকে প্রমাণ করে দেখায় যেখানে কিচ্ছু নেই, কারণ তার তো কিছুই হয় না। অর্ণব তখন রঞ্জনকে বলে যে সে যেন এভাবে ফালতু কারণে তাকে বারবার না ডাকে। সে শুধু শুধু তার ওয়াইফকে সন্দেহ করছে, তাকে সন্দেহ করার মতো কিছুই নেই। এই সবই তার মনের ভুল ধারণা। এরপরই দেখা যায় অর্ণব সেখান থেকে বেরিয়ে আসে তার গাড়িতে আর কৃতিকার সাথে দেখা করে। সেই কৃতিকাকে ওই বাড়িতে গিয়ে এমন নাটক করার জন্য বলেছিল, কিন্তু কেন বলেছিল এই ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি। এরপর রাতে আমাদেরকে দেখানো হয় রঞ্জন সবকিছু নিয়ে ভাবতে থাকে। তখনই রিয়া একটা তাওয়াল জড়িয়ে তার সামনে আসে আর তার সাথে নর্মাল হওয়ার চেষ্টা করে, কিন্তু রঞ্জন তখনও তাকে দূরে সরিয়ে দেয়। আর অরণ্যকে সেটাই তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে আর বলে যে অরণ্য তাকে মারার চেষ্টা করেছে। রিয়া তো এসব শুনে অনেক রেগে যায় আর বলতে থাকে যে সবাই শুধু তাকে মারারই চেষ্টা করছে, তাই না? সে নিজেকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছে না? এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে অর্ণবকে দেখানো হয় সে তার ওয়াইফের সাথে দেখা করতে যায়। মূলত সে এখান থেকে তার কিছু কাপড় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তখনই তার ওয়াইফ তাকে বলে যে সে কাপড় নিয়ে কোথায় যাবে, তার গার্লফ্রেন্ডের বাসায়। অর্ণব বলতে থাকে যে হ্যাঁ, তার গার্লফ্রেন্ডের কাছে যাবে। তখন তার ওয়াইফ বলে যে তাহলে সে তার গার্লফ্রেন্ড থাকার কথাটা স্বীকার করেই নিল। অর্ণব এই কথা শুনে বলে সে তার কথা মতো স্বীকার করে নিয়েছে, এখন সে যেন তার কথা মতো তাকে 15 দিনের সময় দিয়ে দেয়। এই বলেই সে তার রুমে চলে যায়। অর্ণব আসলে এই সবকিছু নিয়ে খুবই বিরক্ত ছিল। তো এরপর আবারও রঞ্জনকে দেখানো হয় সে রিয়ার সাথে মিলে খাবার খাচ্ছিল। তখন রিয়া তার খাবারে ব্ল্যাক পেপার দিয়ে দেয় আর রঞ্জনের কাছে তখনই একটা কল আসে। তাকে জানানো হয় রিয়ার বাবা 2-1 দিনের মধ্যেই এখানে চলে আসবে। এই কথা শুনে তো রিয়া একটু ঘাবড়েই যায়, কিন্তু কোনোভাবে সে নিজেকে নর্মাল করে আর রঞ্জনকে বলে যে তার বাবা যেদিন আসবে সেদিন সে রঞ্জনের পছন্দের খাবার রান্না করবে। রঞ্জন তখন এটা নিয়ে কিছু একটা ভাবতে থাকে, কিন্তু রিয়াকে সে কিছুই বলে না। এরপরই আমাদেরকে সেই ছেলেটাকে দেখানো হয় সে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। তখনই সে সেখানে হুডি পরা আরেকটা লোককে দেখতে পায়। সেও কিনা এখানে কিছু একটা খোঁজার জন্য এসেছিল, কিন্তু ছেলেটা তার চেহারা দেখার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত দেখতে পায় না। তো এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় রঞ্জন রিয়াকে বলতে থাকে যে তার বাসায় থেকে একদমই ভালো লাগছে না, খুবই বোরিং লাগছে, তাই সে তার লাইব্রেরিতে যেতে চায়। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। রিয়ার সাথে সাথে কোনো একজনকে কল করে এই ব্যাপারে জানিয়ে দেয়। আর তখনই আমরা রাস্তায় সেই ছেলেটাকে দেখতে পাই। একটা গাড়ি নিয়ে সে ওই রাস্তার পাশেই ছিল, হয়তো সে রঞ্জনের আসার জন্যই অপেক্ষা করছিল। তাই রঞ্জন যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করতে থাকে তখনই ছেলেটা সুযোগ বুঝে গাড়ি নিয়ে তার দিকে জোরে এগিয়ে আসতে থাকে, কিন্তু রঞ্জন কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে তখন বেঁচে গিয়েছিল। এদিকে তখনই সে অর্ণবকে এ ব্যাপারে জানানোর জন্য কল করে, কিন্তু অর্ণব তার কল কেটে দেয়। এরপর সে তার লাইব্রেরিতে চলে আসে। প্রথমেই সে কৃতিকার সাথে দেখা করে। কৃতিকা তখন তাকে বলে সে তার কাছে অনেক বেশি ক্ষমা চাচ্ছে, সেদিন অ্যাক্টিং করার জন্য অর্ণব নিজেই তাকে বলেছিল। তাছাড়া আসলে এই রিয়া আসল রিয়া না। রঞ্জন এসব শুনে বলে সে তো এই ব্যাপারটা অনেক আগে থেকেই ধারণা করতে পেরেছে, কিন্তু তাদের এখন এটা প্রমাণ করতে হবে যে এই রিয়া আসল রিয়া না। আর তাছাড়া এই রিয়া তাকে মারারও চেষ্টা করেছে শুধুমাত্র তার ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য। তার সাথে হয়তো অর্ণব জড়িত আছে,
কারণ সে এখন তার কলই রিসিভ করছে না। তাছাড়া সে কৃতিকাকে অ্যাক্টিং করার জন্যও বলেছে। তাই তাদেরকে এখন প্রমাণ বের করতে হবে যে এই রিয়া আসল রিয়া না। তখনই দেখা যায় কৃতিকার একটা খামের কথা মনে পড়ে। সে সেটা রঞ্জনের কাছে নিয়ে এসে বলতে থাকে যেটা রঞ্জন তাকে প্রথমবার দেখিয়েছিল আর বলেছিল তার শ্বশুরমশাই শুভঙ্কর তাকে তার হবু ওয়াইফের ছবি পাঠিয়েছে। তো সেই খাম খুলতেই তারা আসল রিয়ার ছবি পেয়ে যায়। রঞ্জন তো তখন অনেক অবাক হয়। এদিকে তখনই আমাদেরকে সেই নকল রিয়াকে দেখানো হয়। সে মুখ ঢেকে একটা গলির মধ্যে দিয়ে গিয়ে একটা গাড়িতে উঠে বসে। আমরা দেখতে পাই সেখানে সে অর্ণবের সাথে দেখা করে। অর্ণব তখন রিয়ার কাছে জিজ্ঞেস করে যে রঞ্জনের বারবার তার উপর কেন সন্দেহ হচ্ছে। রিয়া তখন জানায় সে ভুল করে রঞ্জনের খাবারে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিল। তার মনে ছিল না যে রঞ্জন ব্ল্যাক পেপার পছন্দ করে না। রঞ্জনও তখন এই ব্যাপারটা নিয়েই হয়তো চিন্তা করেছিল। যাক, বর্তমানে অর্ণব এসব শুনে রিয়াকে বলতে থাকে যে এতটা ইরেসপন্সিবল হলে তো হবে না, তাদেরকে খুব নিখুঁত হয়ে এই কাজটা করতে হবে। তাছাড়া অর্ণবের কাছে বেশি সময়ও নেই, আর মাত্র 14 দিন সময় আছে। তার ওয়াইফ তাকে একদমই ছেড়ে দিবে না। তাছাড়া তার একদম তার ওয়াইফের মুখ দেখতে ইচ্ছে করছে না, বিরক্ত লাগছে। এসব শুনে রিয়া বলে ঠিক আছে, তাকে চিন্তা করতে হবে না, সে দেখছে কি করা যায়। তখনই তার অরণ্যর কথা মনে পড়ে। তো এখানে তারা দুজনে মিলে কি প্ল্যান করছে তা তো এখনো পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানতে পারি না। হয়তো অর্ণবের টাকার প্রয়োজন, তাই সেই নকল রিয়ার সাথে মিলে রঞ্জনকে মেরে ফেলার চেষ্টা করছে, যাতে করে তারা লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যায়। এখান থেকে আবারও আমাদেরকে রঞ্জনকে দেখানো হয়। সেই নকল রিয়া এবং অর্ণবের প্ল্যান সম্পর্কে যখন জানতে পারে, তখন সে বলতে থাকে যে তাকে এখন তাদের প্ল্যানের মতো করেই চলতে হবে, যাতে করে এটা তারা জানতে না পারে যে রঞ্জন তাদের বিষয়ে সবটা জেনে গেছে। তারা এসব জানতে পারলে রঞ্জনেরই বিপদ হবে। তাছাড়া কালকেই রিয়ার বাবা এখানে আসবে, তখনই এই নকল রিয়ার সত্যিটা সবাই জেনে যাবে। পরদিন সকালেই আমাদেরকে দেখানো হয় এই নকল রিয়া তার বাবা আসবে এর জন্য পুরো ঘর সুন্দর করে সাজাতে থাকে। আসলে এটা নকল রিয়া দেখেই কতদিন তার বাবা আসার কথা শুনে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তাও সে আজ সুন্দর করে ঘর সাজাতে থাকে। তবে কোথায় যেন তার মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। তবে সেই বিষয়টা রঞ্জনকে কোনোভাবেই বুঝতে দিচ্ছিল না। এরপরই দেখানো হয় সেখানে কিছুক্ষণের মধ্যেই রিয়ার বাবা চলে আসে। এই নকল রিয়া তো তখন ভীষণ ভয়তে ভয়তে তার সামনে আসে। তার বাবা শুভঙ্কর তাকে দেখেই জড়িয়ে ধরে আর বলতে থাকে যে তাদের কি হয়েছিল। পুলিশ তাকে কল করে জানালো যে তাদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাছাড়া রিয়া নাকি মিসিং হয়ে গিয়েছিল। তখনই সেখানে অর্ণব চলে আসে। সে আসার সাথে সাথে রঞ্জন তাকে বলতে থাকে যে সে কিছুই বুঝতে পারছে না, এই লোকটা তার নিজের মেয়েকে চিনতে পারছে না কেন। এই বলে সে তখনই সেই খামটা নিয়ে আসে আর বলতে থাকে যে এটাতে করে শুভঙ্কর তাকে তার মেয়ের ছবি পাঠিয়েছিল, তাহলে সে নিজেই খুলে দেখুক যে এই রিয়ার সাথে তার মেয়ে রিয়ার কোনো মিল আছে কিনা। শুভঙ্কর তখন ছবি বের করলে আমরা সেখানে দেখতে পাই ছবিটা পাল্টে দেওয়া হয়েছে। সেখানে আসল রিয়ার ছবি পাল্টে এই রিয়ার ছবি রাখা ছিল। এটা দেখে রঞ্জনের তখন মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না। সে তখন সাথে সাথে কৃতিকাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার তো ফোন বন্ধ ছিল। এদিকে অপর দিকে দেখানো হয় অর্ণব শুভঙ্করকে রঞ্জনের মেমোরি লসের ব্যাপারে জানাতে থাকে। তাছাড়া তার কাছে সে এটাও জিজ্ঞেস করে যে সে অরণ্য নামের কাউকে চেনে কিনা। শুভঙ্কর বলে সে অরণ্যকে চেনে, কিন্তু এ ব্যাপারে সে পরবর্তীতে কথা বলবে, এখন নয়। আর এখন যেহেতু তার মেয়ে জামাই সবাই সুস্থ আছে, তাই তার এখন চলে যাওয়াটাই উচিত। এসব কথা শুনে রঞ্জন সেখানে বেরিয়ে আসে আর বলতে থাকে যে সে চলে যাবে কেন, এই তো আসলো, তাদের সাথে ডিনার করার জন্য সে থেকে যাক না। কিন্তু শুভঙ্কর আর থাকতে চায় না। সে অর্ণবের সাথে মিলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই দেখানো হয় রঞ্জন তখন রিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে তাকে সন্দেহ করাটা একদমই ঠিক হয়নি, সে আসলে ভুল করেছে, তারই ভুল ধারণা। তাই সে তার সাথে আবারও সবকিছু নতুন করে শুরু করতে চায়। রিয়াও তখন তাকে ক্ষমা করে দেয়। এরপর সে বলতে থাকে তাদের সেইবার হানিমুন তো করা হয়নি ঠিক মতো, তাই রঞ্জন যেন আবারও তাকে সেই রিসোর্টে নিয়ে যায়। সেখান থেকেই সবটা শুরু হয়েছিল, আর সেখান থেকেই তারা সবকিছু শেষ করবে। এই বলেই রিয়া রঞ্জনকে জড়িয়ে ধরে। রঞ্জন তখন তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় তারা দুজন মিলে অনেক ভালো মন নিয়ে শপিং করতে বেরিয়ে যায়, আর তারা তাদের রোড ট্রিপের জন্য অনেক অনেক খাবার দাবারও কিনে নেয়। এই সব নিয়ে তারা দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিল।
এরপরই দেখা যায় তারা সেখান থেকে সেই রিসোর্টে চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই সেই যে ছেলেটা সে এখনো তাদেরকে ফলো করছিল। কিন্তু রাস্তায় অর্ণব ছেলেটার গাড়ি থামিয়ে ফেলে। এদের মধ্যে যে আসলে কি গরমিল চলছে তা তো সামনেই জানা যাবে। যাক, এদিকে দেখানো হয় রঞ্জন আর রিয়া রিসোর্টের রুমে চলে আসে। সেখানেই রঞ্জন ওয়াশরুমে চলে যায় একটু ফ্রেশ হতে, কিন্তু সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই রঞ্জনের ফোনে অর্ণব কল করতে থাকে। রিয়াও সেটা খেয়াল করে, তাই রঞ্জন টের পাওয়ার আগেই সে চুপি চুপি কলটা কেটে দেয়। এরপরই সে কোনো একজনকে মেসেজ করার চেষ্টা করে। তখনই রঞ্জন বেরিয়ে এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর সেটা সাথে সাথে সাইডে রেখে দেয়। এরপরই সে রিয়ার কাছে আবারও তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চাইতে থাকে। এসব শুনে রিয়া তাকে বলে কোনো সমস্যা নেই, সে তাকে অলরেডি ক্ষমা করে দিয়েছে, তাই তাকে এসব কথা বারবার বলতে হবে না, আর সে সব সময় তার সাথেই থাকবে, তাকে কোনো চিন্তা করতে হবে না। এসব কথা বলার পরই রিয়া রঞ্জনকে বলতে থাকে যে তার রুমে বসে একেবারেই ভালো লাগছে না, তারা বাইরে থেকে একটু হেঁটে আসবে, তাহলে হয়তো বাইরের বাতাসে ভালো ফিল হবে। এই বলেই তারা আর দেরি করে না, পাহাড়ের মধ্যে দিয়ে যেতে থাকে। রিয়া রঞ্জনকে একটা পাহাড়ের অনেক উপরে নিয়ে এসেছিল। সেখানে আসার পর সে বলতে থাকে যে এই জায়গার কথা কি তার মনে আছে। রঞ্জন জানায় না, এই জায়গার কথা তার কিভাবে মনে থাকবে, তার কিছুই মনে নেই। তো এরপরই তারা সেখান থেকে আরেকটু সামনে এগোয়। রঞ্জন তখন রিয়াকে বলতে থাকে যে সে তার সাথে তার বাবার কথা শুনে ফেলেছিল। সে খুব ভালো করেই জানে যে রিয়ার জীবনে অরণ্য নামের আসলেই কেউ আছে। অদ্ভুতভাবে রিয়া তখন বলতে থাকে যে হ্যাঁ, আসলেই আছে, সে অরণ্যকে অনেক বেশি ভালোবাসে। রঞ্জন এই কথা শুনে অবাক হয়ে গেলে রিয়া বলতে থাকে যে অরণ্যর সাথে তার ভার্চুয়ালি কথা হয়েছিল, তাদের প্রেমের সম্পর্কও ছিল, আর তারপর তারা বিয়েও করে নেয়। কিন্তু রিয়ার আমেরিকায় আসার কোনো পথ ছিল না, তাই সে রঞ্জনের সাথে বিয়ে করে শুধুমাত্র এখানে এসে অরণ্যর সাথে থাকার জন্য। এসব শুনে তখন রঞ্জন বলে যে ব্যাপারে সে অনেক আগেই জানতো। তাদের বিয়ের প্রথম 2 দিনে সে তার ফোন চেক করে এ ব্যাপারে জেনে গিয়েছিল। এরপর থেকে সে কখন কোথায় যেত রঞ্জন সব সময় তাকে ফলো করত। রিয়া তখন এসব শুনে বলে যে তার তো দেখছি সবকিছুই মনে পড়ে গেছে। রঞ্জন তখন হেসে দিয়ে বলে যে সে এটাও জানে যে সে রিয়া হওয়ার নাটক করছে, তো তার আসল নাম কি আর কি উদ্দেশ্য তার। এটা বললেই তখন এই নকল রিয়া তার দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে যে সে তো এখন ফেঁসে গেছে আর আজই তার শেষ দিন। রঞ্জন এতদিন অনেক মিথ্যা কথা বলেছে। দুর্ঘটনার দিন রঞ্জন অরণ্যর ব্যাপারে সবটা জানতে পেরে যাওয়ার কারণে তাদের গাড়ির ব্রেক নষ্ট করে রেখেছিল, কারণ সে জানতো গাড়িটা রিয়া চালাবে। যখনই গাড়িটা ব্রেক ফেল করে তখনই সময় মতো রঞ্জন গাড়ি থেকে বেরিয়ে যায়, আর এরপরে সেখানেই রিয়ার মৃত্যু হয়েছিল আর তার বডি পুলিশ পেয়ে গিয়েছিল। রঞ্জন তখন বলতে থাকে যে সে সব মিথ্যা কথা বলছে, তার বডি ওখানে থাকতেই পারে না। কিন্তু এই নকল রিয়া বারবার একই কথা বলতে থাকে। তখনই রঞ্জন উত্তেজিত হয়ে বলতে শুরু করে যে রিয়ার বডি সেখানে থাকতেই পারে না, কারণ তার বডি কোথায় আছে এটা শুধু রঞ্জনই জানে। এই কথাটাই নকল রিয়া তার মুখ থেকে বের করারই এতক্ষণ ধরে চেষ্টা করছিল। আর এরপরই সে রঞ্জনকে বলতে থাকে যে এখন যেন সে সব সত্যি কথাটা বলে দেয়, সে রিয়ার লাশ কোথায় রেখেছে। রঞ্জন তখনই রিয়াকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই সময়ই তার সামনে সেই ছেলেটা এসে দাঁড়ায়। রঞ্জন তখন তার থেকেও পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই অর্ণব সেখানে চলে আসে আর তার পায়ের দিকে গুলি করে দিলে রঞ্জন সেখানেই দাঁড়িয়ে যায়। আর তখনই আমরা সব সত্যি কথা জানতে পারি। আসলে এই নকল রিয়া হলো অর্ণবেরই ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ দেয়া একজন অফিসার। তাকে অর্ণবী রিয়া সাজিয়ে রঞ্জনের বাসায় পাঠিয়েছিল। অর্ণব তখন রঞ্জনের কাছে আসে আর তাকে একটা ছবি দেখিয়ে বলতে থাকে যে এটাই হলো তার রিয়েল ওয়াইফ রিয়া ঘোষাল। এখন সে যেন তাদেরকে সব সত্যি কথা জানায়। তখন সেখানে থাকা ছেলেটা বলতে থাকে যে সেই সবটা বলছে। আমরা জানতে পারি এই ছেলেটার নাম হলো অরণ্য। অরণ্যর সাথে রিয়ার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল, আর তার সাথে দেখা করার জন্যই রিয়া রঞ্জনকে বিয়ে করে আমেরিকা চলে এসেছিল। কিন্তু হানিমুন থেকে যখন রিয়া সেই ক্যাফেতে গিয়ে অরণ্যর সাথে দেখা করে আর তাকে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বলে, তখন অরণ্য তাকে বুঝিয়ে বলতে থাকে যে সে এখন বিয়ে করে ফেলেছে, তাদের মধ্যে এরকম সম্পর্ক রাখা একদমই উচিত না, এটা তার হাজবেন্ডকে ঠকানো হবে। আর তাছাড়া তার হাজবেন্ড যদি এ ব্যাপারে জানতে পেরে যায় তাহলে সে হয়তো রিয়াকে কখনো ক্ষমা করতে পারবে না। তাই রিয়া যেন এখন তার হাজবেন্ডের কাছে ফিরে যায়। রিয়ার তো তখন অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে চলে যেতে রাজি হয়। কিন্তু আমরা দেখতে পাই রঞ্জন রিয়াকে ফলো করতে করতে সেখানে চলে আসে। সে তাদের কোনো কথাই শুনতে পায় না, কিন্তু তাদেরকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। সে তখন রিয়াকে কল করে। রিয়া তো এই কল পেয়ে তাড়াতাড়ি সেখানে
সেখান থেকে বেরিয়ে আসে। তো রিয়া যখন বেরিয়ে এসেছিল তখন অরণ্যর তাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সেও তখন তার পেছন পেছন বেরিয়ে আসে। তাদেরকে সে বাইক নিয়ে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে এসে দেখে রঞ্জন তাদের গাড়িটা পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। এরপরই সে সেখান থেকে পালায়। তখনই অরণ্য মনে করে যে রঞ্জন হয়তো রিয়া সহ গাড়িটাকে খাদে ফেলে দিয়েছে, তাই সে তখন পেছন দিকে গিয়ে রঞ্জনের উপর আক্রমণ করে। এরপরই সে রিয়াকে খুঁজবে, তার আগেই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। তাই এই শব্দ শুনে অরণ্য ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই পরের দিনই সে রিয়ার বডি পাওয়া গিয়েছে নাকি সেটা জানার জন্য ঘটনাস্থলে লুকিয়ে লুকিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে তারা কোনো বডি খুঁজে পায়নি। তাছাড়া তখন অর্ণব বলতে থাকে যে সেই দিন সেও রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে এসেছিল লাশটা খোঁজার জন্য, কিন্তু সেও কোথাও খুঁজে পায়নি। অরণ্য আরো বলতে থাকে সে অফিসার অর্ণবকে সেদিন হসপিটালের বাইরে দেখতে পায়, আর তখনই ঠিক করে যে আর পুলিশের থেকে না লুকিয়ে সে তাদের সাথে সব শেয়ার করবে। এরপরই অর্ণবের আসল গেম শুরু হয়ে যায়। অর্ণব বুঝতে পেরে গিয়েছিল যে রঞ্জন তার মেমোরি লস হয়ে যাওয়ার কথা বলে অ্যাক্টিং করছে। তারা এরপর অরণ্যর কাছ থেকে রিয়া এবং রঞ্জনের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে নেয়। তাদের টিম আগেই রঞ্জনের বাসায় চলে গিয়েছিল কোথায় কে আছে সেই সব দেখার জন্য, আর এখন তাদের একজন রিয়া লাগতো। তাই তারা তাদের টিমের মেম্বার রাগিনীকেই নকল রিয়া বানিয়ে রঞ্জনের কাছে পাঠায়। রিয়া বাসার কোথায় কি আছে সবকিছু ভালো করে দেখে নেয়, আর এরপর থেকেই তাদের প্ল্যান মতো রাগিনী রিয়া হয়ে রঞ্জনের সামনে অ্যাক্টিং করতে শুরু করে। তাছাড়া তারা তাদের এই প্ল্যানে রিয়ার বাবাকেও ইনক্লুড করে নেয়। শুভঙ্কর যখন নকল রিয়াকে আসল বলে আইডেন্টিফাই করে তখন তাদের জন্য গেম আরো বেশি সহজ হয়ে যায়। কৃতিকাও তাদের পরিকল্পনার সাথে জড়িত ছিল। সেদিন ইচ্ছে করে রঞ্জনকে প্রথমে আসল রিয়ার ছবি দেখিয়েছিল, আর তারপর খাম থেকে সেই ছবিটা সরিয়ে নকল রিয়ার ছবির সাথে পাল্টে দিয়েছিল। এসব কথা শুনে রঞ্জন বলতে থাকে যে রিয়ার তাকে চিট করা একদম উচিত হয়নি, তার সাথে চিট করলে সে তো এই ফলাফলই দিবে, তাই না? তখন আমাদেরকে দেখানো হয় রঞ্জনই আসলে সেদিন গাড়ি চালাচ্ছিল। সে রিয়াকে কল করে তার গাড়িতে নিয়ে নেয়। তাকে প্রথমে বুঝতে দেয় না যে সে তাকে অরণ্যর সাথে দেখে ফেলেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই রঞ্জন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার গলা চেপে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে তাকে পাহাড়ের উপর নিয়ে একটা গর্ত খুঁড়ে তার লাশ সেখানেই পুঁতে ফেলে। আর এরপর এই পুরো বিষয়টাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার জন্য সে গাড়িটিকে উপরে নিয়ে যায় আর সেখান থেকে ফেলে দেয়। তো এরপর দেখানো হয় রঞ্জন সেই জায়গার ব্যাপারে জানিয়ে দিলে পুলিশ সেখানে গিয়ে খোদাই করতে শুরু করে দেয়। কিছুক্ষণ খোদাই করার পরই তারা সেখানে সেই লাশ খুঁজে পায়। শুভঙ্কর এবং অরণ্য তো এটা দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। শুভঙ্কর রঞ্জনকে তখন এক চর মেরে বলে যে সে তার মেয়ের ভালোবাসার ফল এমন জঘন্যভাবে দিল। তখন রঞ্জনকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অর্ণব তখন শুভঙ্করকে বলে যে সে মেক শিওর করবে রঞ্জন যেন তার এই কাজে যথাযথ পানিশমেন্ট পায়। তো এরপরই তারা সবাই সেখান থেকে চলে আসে, কিন্তু অরণ্য তখনও মন খারাপ করে সেখানেই দাঁড়িয়েছিল, কারণ সে আসলেই রিয়াকে সত্যিকার অর্থে ভালোবেসেছিল। যাক, এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পের মাধ্যমে আমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পারি যে অন্যায় করে কখনোই পার পাওয়া যায় না। একটা না একটা সময় অন্যায়কারী ঠিকই ধরা পড়ে। ও যে কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকেও, ঠিক সেরকমই। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।